খাদ্য সংরক্ষণের আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে, সেটি হচ্ছে কৌটার মধ্যে খাদ্য সংরক্ষণ বা ক্যানিং বা খাদ্য কৌটাজাতকরণ। এটি একটি খাদ্য সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই বিষয়টি এখন আমি বিস্তারিত আলোচনা করছি। তো কৌটাজাতকরণ বা ক্যানিং আসলে কী জিনিস, এটা আমরা যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে খাদ্যকে যে কোনো ধরনের পচন বা নষ্ট হওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে ধাতব পাত্রে বা কাচের পাত্রে রেখে সম্পূর্ণরূপে বায়ুরোধী করে বা বায়ুমুক্ত করে তাপ প্রয়োগে জীবাণুমুক্ত করা হয় খাদ্যকে। এরপর সংরক্ষণ করার পদ্ধতিকেই বলা হচ্ছে কৌটাজাতকরণ বা ক্যানিং। ক্যানিং বা কৌটাজাতকরণের পদ্ধতিগুলো মূলত হচ্ছে এই ধরনের। প্রথমে কাঁচামাল সংগ্রহ, তারপর গ্রেটিং বাছাইকরণ, ধৌত বা পরিষ্কারকরণ, খোসা ছড়ানো এবং ক্ষুদ্র ক্ষুদ্র টুকরাকরণ, এরপর হচ্ছে ব্লাঞ্চিং, তারপর হচ্ছে পাত্রে ভর্তিকরণ, চিনি অথবা লবণের দ্রবণ যোগ করা, এক্সস্টিং, সিলিং, রিটর্টিং, শীতলীকরণ বা ঠান্ডাকরণ, লেবেলিং, পরিশেষে গুদামজাতকরণ। এগুলো হলো খাদ্য কৌটাজাতকরণের পদ্ধতিগুলো। তো প্রায় সকল খাদ্যের মধ্যে এই পদ্ধতিগুলো আসলে অবলম্বন করতে হয়, করে খাদ্যকে কৌটাজাতকরণ করা হয়ে থাকে। তবে এই পদ্ধতিগুলো খাদ্যভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। খাদ্য কৌটাজাতকরণে প্রথম বিষয়টা হচ্ছে খাদ্য নির্বাচন ও কৌটা নির্বাচন বা পাত্র নির্বাচন। তাহলে খাদ্য আমি কোন ধরনের খাদ্য রাখবো, এটা প্রথমত আমাদের নির্বাচন করে নিতে হবে। তো আমরা মূলত দুই প্রকার খাদ্য আমরা রাখতে পারি। একটা হচ্ছে কাঁচা খাদ্য, যেমন হতে পারে মাছ অথবা মাংস, এই জাতীয় খাদ্য। এছাড়া আরেকটা খাদ্য হতে পারে সেটা সবজি জাতীয় খাদ্য, যেমন হচ্ছে শাকসবজি, সিম, মটরশুঁটি, বাঁশকরল ইত্যাদি জাতীয় খাদ্য, অথবা কাঁচা ভুট্টা হতে পারে। এটা আমাদের দুই আইটেমের খাদ্যকে সংরক্ষণ করতে পারি কৌটার মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে খাদ্যের সংরক্ষণের জন্য যে কৌটা ব্যবহার করা হয় সেটা কোন ধরনের কৌটায় আমরা খাদ্য সংরক্ষণ করব। সেই কৌটাগুলো আসলে হতে পারে দুই আইটেমের, একটা হচ্ছে ধাতব কৌটা আর একটা হতে পারে কাচের কৌটা বা কাচের পাত্র। তো ধাতব পাত্রটা সবচেয়ে ভালো হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা কৌটাজাতকরণের ধাপগুলোর মধ্যে দেখেছি একটা ধাপে ছিল রিটর্টিং, মানে তাপ দিয়ে উত্তপ্ত করা হয় খাদ্যকে। করলে কি হচ্ছে, ওর ভিতরের যে জীবাণুগুলো থাকে সেগুলো তাপের ফলে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো এগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। তো যেহেতু খাদ্যের ভিতরে তাপ সরবরাহ করতে হবে, এই জন্য ধাতব কৌটা, ধাতু যেহেতু তাপের সুপরিবাহী, সুতরাং ধাতব কৌটাটা সবচেয়ে ভালো। আবার কৌটাটা যদি আকারে বড় হয়ে থাকে তাহলে কিন্তু ভিতরে খাদ্যগুলো, অনেক খাদ্য থাকে, সেই খাদ্যগুলো ভিতরের দিকের খাদ্যগুলো তাপ সরবরাহ সম্ভব হয় না, ফলে ভিতরের দিকে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। তাই কৌটা আকারে ছোট হলে সবচেয়ে ভালো হয়ে থাকে। এছাড়া আমরা আরেক ধরনের পাত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কাচের পাত্র। কিন্তু কাচের পাত্র তাপের সুপরিবাহী নয়, যে কারণে কাচের পাত্রের মধ্যে আমরা খাদ্য সংরক্ষণ করলে সেই খাদ্যের ভিতরের অংশগুলো আসলে জীবাণুমুক্ত সঠিকভাবে হয় না। এই জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে খাদ্যের সংরক্ষণের জন্য আমরা টিন বা ধাতব পাত্র ব্যবহার করতে পারি। খাদ্য কৌটার মধ্যে বা পাত্রের মধ্যে সংরক্ষণ করতে গেলে যদি আমরা সেই কৌটাটি ধাতুর তৈরি নিয়ে থাকি তাহলে সেখানে একটা আমরা সমস্যার মুখোমুখি হতে পারি। সেই সমস্যাটি হচ্ছে যে দীর্ঘদিন খাদ্য যদি কৌটার মধ্যে থাকে তাহলে কৌটার ধাতব পদার্থগুলি খাদ্যের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ কিছু পরিমাণ ধাতু খাদ্যে মিশে যেতে পারে, যেটা হচ্ছে আমাদের ক্ষতির কারণ হতে পারে। যে কারণে আমাদেরকে খাদ্য এবং কৌটার মধ্যে একটা বিভেদ সৃষ্টিকারী পদার্থ ব্যবহার করতে হবে। তাহলে খাদ্য এবং
কৌটার মধ্যে বিভেদ সৃষ্টিকারী পদার্থটাকে বলা হচ্ছে ফুড লেকার। তাহলে আমাদের এখানে একটা বিষয় চলে আসলো, ফুড লেকার কি? ফুড লেকার হচ্ছে খাদ্য এবং ধাতব পাত্রের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এক ধরনের প্রলেপ, যেই প্রলেপটা খাদ্যকে ধাতুর সংক্রমণ হতে রক্ষা করে। তাহলে এই প্রলেপটা কিছু বিশেষ ধরনের জৈব পদার্থ ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো হচ্ছে গাম জাতীয় পদার্থ, শুষ্ককারক তেল জাতীয় পদার্থ বা হোয়াইট স্পিরিট জাতীয় কিছু পদার্থ। এছাড়াও প্রাকৃতিক কিছু রেজিন ব্যবহার করা হয়ে থাকে। এগুলো প্রাকৃতিকও হতে পারে, আবার কৃত্রিমভাবে তৈরি করা কেমিক্যাল হতে পারে। কৃত্রিম লেকার হতে পারে যেমন ফেনোলিক, ইপোক্সি, ভিনাইল রেজিন ইত্যাদি। তাহলে এই রেজিনগুলো আমরা ব্যবহার করতে পারি। অলিও রেজিন লেকার এটা এক ধরনের, সেটাও ব্যবহার করা যেতে পারে। ইপোক্সি লেকার এটাও এক ধরনের, এপিক্লোরোহাইড্রিন বিসফেনল থেকে তৈরি করা হয়ে থাকে। ভিনাইল লেকার, তাহলে ভিনাইল অ্যাসিটেট, তারপর হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ফেনোলিক এনামেল জাতীয় পদার্থ আসলে ফুড লেকার হিসেবে ব্যবহার হয়। খাদ্য কৌটাজাতকরণেরও বেশ কয়েকটি পদ্ধতি আছে। পদ্ধতিগুলো হলো, যেমন আমরা শুকিয়ে খাদ্যকে কৌটার মধ্যে রাখতে পারি। এরপর আমরা খাদ্যকে আচার বানিয়ে রাখতে পারি, বড়াই, তেঁতুল এই জাতীয়। শুটকি মাছকে শুকিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। এরপর কিছু কিছু খাদ্য আছে এর মধ্যে চিনি বা লবণের দ্রবণ দিয়েও রাখতে পারি। তারপরে আবার আমরা খাদ্যকে এভাবেও রাখতে পারি, যেমন হচ্ছে ওর মধ্যে আমরা প্রিজারভেটিভ বা সংরক্ষক ব্যবহার করে খাদ্যকে রাখতে পারি। সুতরাং আমরা 4 উপায়ে খাদ্যকে কৌটাজাতকরণ করতে পারি। তো যতভাবেই কৌটাজাতকরণ করি না কেন, কৌটাজাতকরণ পদ্ধতিগুলো আমরা এখন এগুলো বিস্তারিত আলোচনায় আসছে। আগেই বলা হয়েছে যে খাদ্য কৌটাজাতকরণের যে প্রণালীগুলো রয়েছে সেই প্রণালীগুলো হলো কাঁচামাল সংগ্রহ, গ্রেটিং, বাছাইকরণ, ধৌতকরণ, খোসা ছড়ানো ও টুকরাকরণ, ব্লাঞ্চিং, পাত্রে ভর্তিকরণ, চিনি বা লবণের দ্রবণ যোগ করা, এক্সস্টিং, সিলিং, রিটোটিং, ঠান্ডা বা শীতলীকরণ, লেবেলিং আর গুদামজাতকরণ। এই পদ্ধতিগুলোকে যদি আমরা ধাপে ধাপে আলোচনা করি, প্রথমত আমরা আসি কাঁচামাল সংগ্রহ। আমরা যে ধরনের খাদ্য রাখবো সেই খাদ্যগুলো প্রাথমিকভাবে সংগ্রহ করাটাই হচ্ছে কাঁচামাল সংগ্রহ। শাকসবজি, ফলমূল, মাছ, মাংস যে কোনোটাই হতে পারে কাঁচামাল সংগ্রহের। তাহলে এই সংগ্রহ করার পর খাদ্যগুলো আকৃতি কী রকম, এগুলি পরিপক্কতা পেয়েছে কি না, বা এগুলোর ঘ্রাণ কেমন, জীবাণুযুক্ত বা পচা বা কেটে যাওয়া, এই ধরনের বিভিন্ন খাদ্যগুলোকে আমরা বাছাই করে ফেলতে পারি। তাহলে পরেরটা হচ্ছে বাছাইকরণ বা গ্রেডিং আর কি। এরপর হচ্ছে পরিষ্কারকরণ বা ধৌতকরণ। খাদ্যগুলোকে যেমন আমরা পানি দ্বারা ধৌত করি, কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে এগুলো যান্ত্রিকভাবেও হতে পারে বা স্বাভাবিকভাবে আমরা যে সাধারণ পদ্ধতি ধুয়ে থাকি সেই পদ্ধতিতেও আমরা করতে পারি। তো যদি বাণিজ্যিকভাবে হয়ে থাকে তখন এটা যান্ত্রিকভাবেই মূলত হয়ে থাকে। খাদ্যের খোসা ছড়ানো, খাদ্যের মধ্যে যদি কোনো খাদ্যে খোসা থাকে তাহলে খোসা ছড়াতে হবে। মটরশুঁটি, তারপরে হচ্ছে আমাদের সিম, এই জাতীয় যদি হয়ে থাকে তাহলে খোসা ছড়ানোর প্রয়োজন হলে খোসা ছড়িয়ে ফেলবো আমরা। মাছ মাংসের খোসা ছড়ানো দরকার হয় না, মাংসের খোসা নেই, কিন্তু মাছের ক্ষেত্রে খোসা বলতে আইস ছড়ানো ইত্যাদি আর কি হতে পারে। এরপর এগুলোকে ছোট ছোট টুকরা করা। খাদ্যগুলোকে যদি আমরা এবড়ো থেবড়ো টুকরা করে থাকি তাহলে ওই পাত্রের মধ্যে সাজাতে গিয়ে ফাঁকা জায়গার পরিমাণ বেশি থাকবে। আর যদি আমরা নির্দিষ্ট একটা সাইজের করে থাকি ছোট ছোট টুকরা, তাহলে এগুলো সাজাতে গেলে পাত্রের মধ্যে এরা অনেক কম ফাঁকা জায়গা থাকবে, অর্থাৎ এরা সুন্দরভাবে সজ্জিত হওয়ার কারণে বেশি পরিমাণ, ছোট পাত্রে অনেক বেশি পরিমাণ খাদ্য আমরা রাখতে পারবো। এবার ছড়ানোর পর এই খাদ্যগুলো কৌটায় আমরা রাখবো। কৌটায় ভর্তিকরণ আর কি, যেটাকে বলা হচ্ছে, বা পাত্র ভর্তিকরণ। পাত্রে আমরা সাজিয়ে রাখবো, এলোমেলো করে না রেখে পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এর পরবর্তী যে ধাপটি আসে সেটা হচ্ছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিংটা হচ্ছে এই খাদ্যের মধ্যে বিভিন্ন প্রকার পিচ্ছিলকারক পদার্থ থাকতে পারে, বিভিন্ন ধরনের এনজাইম থাকতে পারে।
এই জাতীয় পদার্থগুলোকে অপসারণের জন্য একটু তাপ প্রয়োগে বা ফুটন্ত পানিতে অথবা তাপ প্রয়োগের মাধ্যমে কিছু সময়ের জন্য এগুলো বাষ্প দ্বারা একটু ব্লাঞ্চ করা হয় থাকে। এতে কি হচ্ছে, বাষ্প দ্বারা কিছু সময় তাপ প্রয়োগ করাটাকেই বলা হচ্ছে ব্লাঞ্চিং। এটা বিশেষ করে পাকা ফলের ক্ষেত্রে ব্লাঞ্চিং করা যাবে না, কারণ ফলটা গলে নরম হয়ে যেতে পারে। সবজি জাতীয় খাবারের ক্ষেত্রে ব্লাঞ্চিং করা হয়ে থাকে, মাছ মাংসের ক্ষেত্রেও ব্লাঞ্চিং করতে পারি আমরা। এরপরে আমরা আসবো তাহলে খাদ্যটা পাত্রে ভর্তি করার পূর্বেই, আমি হয়তো বলছি যে পাত্রে ভর্তি করার পর, কিন্তু না, খাদ্যটা পাত্রে ভর্তি করার পূর্বেই এটা একটু বাষ্প দিয়ে বা গরম পানিতে করে একটু উত্তপ্ত করে 4-5 মিনিটের জন্য, এটা হচ্ছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং করার পর ওই খাদ্যগুলোকে আস্তে আস্তে পাত্রে সাজাতে হবে বা ভর্তিকরণ সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। ভর্তি করার পর যেন পাত্রে ফাঁকা জায়গা কম থাকে, অর্থাৎ খাদ্যটা সুন্দরভাবে বসে যায়। ফাঁকা জায়গা থাকা মানে সেখানে বায়ু থাকার সম্ভাবনা থাকে, বায়ু খাদ্যকে নষ্ট করে। এরপর আমরা এর মধ্যে চিনি বা লবণের দ্রবণ যোগ করব। তাহলে পাত্রের উপরের অংশে একটু না একটু ফাঁকা অংশ রাখতে হবে, এই জায়গাটাতে যেন চিনি বা লবণের দ্রবণ থাকে। তাহলে চিনির দ্রবণ বা লবণের দ্রবণ 30-40% চিনির দ্রবণ, অথবা শাকসবজি মাছের ক্ষেত্রে 7-15%, 7-15% লবণের দ্রবণ আমরা যোগ করতে পারি। ফল বা যেগুলো মিষ্টি হলেও খেতে সমস্যা নেই সেগুলোর ক্ষেত্রে। আর মাছ মাংসের ক্ষেত্রে আমরা লবণ ব্যবহার করব। যদি লবণ বা চিনির দ্রবণের ঘনমাত্রা বেশি হয় তাহলে কিন্তু বেশি ভালো, কিন্তু সেটা খাওয়ার উপযোগী হতে হবে, অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে সেটা হচ্ছে এক্সস্টিং। তবে পাত্রে ভর্তি করার সময় আমাদের ওই লবণ বা চিনির দ্রবণ যোগ করার সময় মনে রাখতে হবে যেন ওই লবণ বা চিনির দ্রবণ সম্পূর্ণ পাত্রকে ভর্তি না করে। অর্থাৎ এই খাদ্যগুলোকে আমরা রেখে দিলাম, এর মধ্যে দিয়ে আমরা দ্রবণ যোগ করব। দ্রবণ একটু ফাঁকা জায়গা আমাদের রাখতে হবে। এবার খাদ্যটাকে আমরা কি করব, এক্সস্টিং করব। তাহলে পাত্রে ব্লাঞ্চিং করা খাদ্য ভর্তি করার পর এক্সস্টিং করার সময় আমরা এটাকে কিছুক্ষণ ধরে তাপ দেব। সেটা পানির মধ্যে বসিয়েও তাপ দিতে পারি, পানি বাথে, অথবা ডাইরেক্ট তাপ দিতে পারি। তাপ দেওয়ার ফলে কি হবে, বাষ্প উৎপন্ন হবে। এই বাষ্প বায়ুগুলোকে অপসারিত করে দেবে। হ্যাঁ, বায়ুগুলো যখন অপসারিত হয়ে যাবে তখন এই জায়গাটা যে দ্রবণটা আমরা যোগ করছি সেই দ্রবণের যে জলীয় অংশ আছে সেটা বাষ্পভূত হবে, বাষ্প দ্বারা বায়ু অপসারিত হবে। তাহলে খাদ্যের মধ্যে তাপ দিয়ে খাদ্য থেকে বায়ু অপসারণ করা, অর্থাৎ বাষ্প তৈরির মাধ্যমে বায়ুকে অপসারণ করাটাকেই বলা হচ্ছে এক্সস্টিং। এতে কি হচ্ছে, বায়ু দ্বারা খাদ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া কিছু পরিমাণ জীবাণু এই এক্সস্টিংয়ের সময় তাপ দ্বারা সেটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যায়। এক্সস্টিং করলে আরেকটা সুবিধা হচ্ছে, ধাতব পাত্র বা লোহার পাত্র হলে সেটা অক্সিজেন না থাকলে সেটা কিন্তু মরিচাও পড়বে না, অথবা ওটা জারিত হওয়ার সম্ভাবনা থাকে না। পরিশেষে এক্সস্টিং করার পর এটা তো আমাদের কি দিয়ে পূর্ণ হলো, বাষ্প দ্বারা। এবার এটাকে আমাদের সিলিং করতে হবে, অর্থাৎ শক্ত করে ঢাকনা লাগাতে হবে। এই ঢাকনা লাগানোটাকেই বলা হচ্ছে সিলিং। ঢাকনা লাগিয়ে তাড়াতাড়ি সিল করতে হবে। এক্সস্টিংয়ের সাথে সাথেই কিন্তু ঢাকনা লাগাতে হবে, কারণ খাদ্য ঠান্ডা হয়ে গেলে আবার বাতাস কিন্তু ওই জায়গায় ভর্তি হয়ে যাবে। তাহলে ঢাকনাটা আমাদের লাগানোর পরে এই জায়গাটা এটাকে যখন আমরা ঠান্ডা করব তখন কিন্তু এটা এমনিতেই শক্ত হয়ে লেগে যাবে, কারণ এই জায়গাটা শূন্যতার সৃষ্টি হবে এবং এটা শক্তভাবে লেগে যাবে। এরপর আমাদের সিলিং করার পর আমাদের মনে রাখতে হবে রিটর্টিং। এখন এই রিটর্ট মনে হচ্ছে উত্তপ্ত করা, চুলার মধ্যে উত্তপ্ত করা। তাহলে এই খাদ্যটাকে আমরা একটা পাত্রের মধ্যে, পানি বাদ, এটার মধ্যে পানি আছে, এর মধ্যে খাদ্য রেখে আমরা উত্তপ্ত করব। তাহলে এই খাদ্যটাকে বেশ সময় ধরে আমাদের উত্তপ্ত করতে হবে, একদম পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে, পাত্রটি রেখে আমাদের উত্তপ্ত করতে হবে। তো রিটর্টিংয়ের সময় সব খাদ্যকেই সমানভাবে উত্তপ্ত করার প্রয়োজন হয় না। যেসব খাদ্য অ্যাসিডীয় তাদেরকে 90-100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আধা ঘন্টা ধরে উত্তপ্ত করতে হয়। আর যেসব খাদ্যে অ্যাসিড নেই বা অল্প পরিমাণে অ্যাসিড আছে, পরিমাণ খুব কম, সেই খাদ্যগুলোকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
1.5 হতে 2 ঘন্টা ধরে উত্তপ্ত করা হয়। করলে কি হচ্ছে, খাবারের ভিতরের এটা উত্তপ্ত হবে, ভিতরের জীবাণুগুলো ওই তাপমাত্রার মধ্যে কি হবে, ওরা মারা যাবে। ফলে খাদ্যটা আর জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর খাদ্য তুলে নিয়ে সেটাকে আমাদের কি করতে হবে, কক্ষ তাপমাত্রায় শীতল করতে হবে, একটু সময় ধরে শীতল করতে হবে। আবার হুট করে ঠান্ডা পানি দেওয়া যাবে না, কক্ষ তাপমাত্রায় নিয়ে আসতে হবে। যদি কাচের তৈরি হয় তাহলে ঠান্ডা পানি ঢেলে দিলে ফেটে যাবে পাত্র, যে কারণে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ঠান্ডা করার পর এর মধ্যে আমরা কি করব, লেবেলিং করব। এর মধ্যে একটা লেবেল লাগিয়ে দেবো। লেবেলের মধ্যে অবশ্যই জিনিসটার নাম থাকবে, কী জিনিস কৌটায় রেখেছি সেটার নাম, এবং ওই জিনিসটা কত তারিখে আমি কৌটাজাতকরণ করছি সেটা থাকবে। আর সাধারণত কত দিন থাকতে পারে, কাঁচা খাবার 6 মাস 3 মাস এরকম থাকতে পারে, ওই অনুযায়ী আমরা ওর গায়ে লিখে রাখবো। মেয়াদ উত্তীর্ণের তারিখও আমরা বলতে পারবো। এরপরে এই খাদ্যটাকে আমরা সংরক্ষণ করব। সেটা ঘরের আলমারিতে রাখো, সিন্দুকে রাখো, অথবা তাকের মধ্যে রাখো না কেন, যেখানে রাখো, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির জন্য নিয়ে যাও। এইভাবে আমরা এটাকে গুদামজাত বা সংরক্ষণ করতে পারি। যে সকল খাদ্যকে আমরা কৌটাজাতকরণ করতে পারি সেগুলোর মধ্যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে আমরা মাছ, মাংস এগুলো কৌটাজাতকরণ করতে পারি। সবজির মধ্যে আমরা বিভিন্ন প্রকার মটরশুঁটি, বরবটি, সিম এগুলো, বা কচি ভুট্টা, বাঁশকরল, তারপরে হচ্ছে সবজি জাতীয় কিছু পালং শাক, এগুলো আমরা কৌটাজাতকরণ করতে পারি। ফলের মধ্যে আমরা কৌটাজাতকরণ করতে পারি আম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি, কমলা, এগুলো আমরা কৌটাজাতকরণ, আনারসও কৌটাজাতকরণ করা সম্ভব। এগুলো কৌটাজাতকরণ করে আমরা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারি। তবে কৌটাজাতকরণের সময় আমাদের মনে রাখতে হবে, ফল জাতীয় খাবারগুলো কৌটাজাতকরণের ক্ষেত্রে আমরা চিনির দ্রবণ ব্যবহার করব। সেখানে চিনির দ্রবণ 30 হতে 40% চিনির দ্রবণ মোটামুটি ব্যবহার করা হয় থাকে। আর এদেরকে যখন রিটর্ট করা হয় 20 মিনিট রিটর্ট করব আমরা, 20 মিনিট ধরে তাপ দেব। যদি খুব বেশি সময় ধরে আমরা এটাকে রিটর্টিং বা উত্তপ্তকরণ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ভিতরের খাবারগুলো গলে গিয়ে জুসে পরিণত হয়েছে। তো যাই হোক, আমরা এই খাদ্যগুলোকে অনায়াসে আমরা কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। আচ্ছা, বাঁশকরল নাম আমরা শুনেছি। বাঁশকরলটা আসলে কি? বাঁশকরলটা তেমন কিছুই না, বাঁশের যে গাছ রয়েছে, ছোট্ট ছোট্ট অঙ্কুরিত বাঁশ গাছগুলো, এগুলো যখন ছোট ছোট থাকে তখন এর গায়ের উপর এক প্রকার কাভার দেয়া থাকে। তাহলে এই বাঁশের গাছটা আমরা দেখি, এই গাছটার উপর দিয়ে এরকম এক প্রকার কাভার মোড়ানো থাকে। এই কাভারগুলো আমরা যদি এটাকে তুলে নিয়ে এর কাভারগুলো খুলে ফেলি তাহলে ভিতরে দেখতে মূলার মতো একটা অংশ থাকবে, এবং এটা নরম, খেতে প্রায় আলু মূলার মাঝামাঝি হবে। এটার নামে হচ্ছে বাঁশকরল, অর্থাৎ অঙ্কুরিত কচি বাঁশ বা ছোট্ট বাঁশকেই আসলে বাঁশকরল বলা হয়ে থাকে। এই বাঁশকরল আমাদের দেশে এর প্রচলন খুব একটা বেশি না থাকলেও এগুলো মায়ানমার, কোরিয়া আর হচ্ছে চীন দেশে এটা ওদের প্রিয় খাবার। এছাড়াও ভারতের কিছু কিছু পাহাড়ি অঞ্চল, যেমন হচ্ছে ওই দিকটা হচ্ছে দার্জিলিং, তারপরে হচ্ছে গ্যাংটক, এই জায়গাগুলোতে বাঁশকরলারা নিয়মিত খেয়ে থাকে, মানে সাধারণ সবজি হিসেবে এরা ব্যবহার করে। আমাদের পার্বত্য অঞ্চল, বান্দরবন, রাঙামাটি, এই জায়গাগুলোতে হাটে বাজারে গেলেই মূলার মতো বাঁশের ছোট ছোট গাছগুলো বিক্রি করে, এগুলো বাঁশকরল। তো বাঁশকরল কিন্তু আমরা কৌটাজাতকরণ করে রেখে দিতে পারি। তো যাই হোক, এটা আমরা কিভাবে রাখবো? প্রথমে এই বাঁশকরল সংগ্রহ করব। তাহলে এর পদ্ধতিগুলো হচ্ছে, প্রথমে বাঁশকরল সংগ্রহ, তারপর এটার খোসা ছড়ানো এবং পরিষ্কার ও ধৌতকরণ। খোসা ছড়িয়ে পরিষ্কার ধৌতকরণ করব। এরপর ট্রিমিং, মানে ছোট ছোট টুকরা করব। ট্রিমিং মানে ছোট ছোট আলু যেমন চারকোনা চারকোনা করা হয়, এরকম ছোট ছোট টুকরা করা হয়। এরপর যখন খাবার উপযোগী সাইজ হয়ে গেল, তারপর ওই অন্যান্য পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব। অর্থাৎ এগুলো আগে যে ধাপগুলোর কথা বলা হয়েছে ওই ধাপগুলো অনুসরণ করে একে আমরা সংরক্ষণ করতে পারি। তবে এটা আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা কি করতে পারি, রিটোটিং করতে পারি। এর মধ্যে কিন্তু চিনির দ্রবণ দিতে পারো, কিন্তু এর মধ্যে আসলে দিতে হবে লবণের দ্রবণ। এটা এমনি এমনি খাওয়া যাবে না, এগুলো সবজি হিসেবে রান্না করে খেতে হবে, তরকারির মতো।
মাছ কৌটাজাতকরণ, অর্থাৎ মাছকে আমরা যদি কৌটাজাতকরণ করতে চাই তাহলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মাছ সংগ্রহ করব। প্রথমত হচ্ছে মাছ আমরা সংগ্রহ করব, সংগ্রহ করে মাছের আইসগুলো ছড়ানোর পর পরিষ্কার করে নেব, অর্থাৎ কোন মানের মাছ আমরা রাখব সেটা আমরা ঠিক করে নেব আগেই। তারপর তার ভিতরে নাড়ি ভুঁড়ি যেগুলো আছে ময়লা আবর্জনা সেগুলোকে আমরা বের করে ফেলার পর ওর মাথা এবং কাটা জাতীয় অংশ বা ফুলকা টাইপের যে অংশগুলো আছে সেগুলোকে ফেলে দেব, দিয়ে শুধু গাঢ় বর্ণের, গাঢ় হালকা লালচে এই টাইপের যে অংশটা থাকে সেই অংশটা, অর্থাৎ মাছের যে মাংস আমরা বলবো, মাছের যে মূল অংশ সেই অংশটা আমরা যত বেশি পাবো তত ভালো। কারণ ওই এত কষ্ট করে সংরক্ষণ করে কাটা যদি ভিতরে রাখি, আইস টেজ দিয়ে ভর্তি করে ফেলি, তাহলে ওইটা সংরক্ষণ করে আমাদের কোনো লাভজনক হবে না। আর আইস জাতীয় জিনিস থাকলে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এগুলো আমাদের নিয়ে ছোট ছোট টুকরা করার পর এটাকে একটা কাপড়ের মধ্যে রেখে বা চালনির মধ্যে রেখে পানিটাকে নিংড়ে নিতে হবে। পানি নিংড়ে নেওয়ার পর এটাকে আমরা পারলে চাপ দিয়ে, কাপড়ের মধ্যে রেখে চাপ দিয়ে অথবা উপর থেকে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে এর পানিটাকে পুরোপুরি নিংড়ে ফেলতে হবে। এরপর এটাকে আমরা কি করব, এটাকে হালকা তাপে মানে বাষ্প দ্বারা এটাকে একটু উত্তপ্ত গরম করে নেব। এই গরম করে নেওয়াটাকে আমরা বলছিলাম ব্লাঞ্চিং। তারপর এটাকে আমরা একটা কৌটার মধ্যে সাজিয়ে রাখব। কিন্তু আগেই মনে রাখতে হবে যে কৌটাটার চতুর্দিক দিয়ে কিন্তু ফুড লেকার বা একটা প্রলেপ দিতে হবে, ফুড লেকার। এবার কৌটার মধ্যে রাখার পর সেই কৌটার মধ্যে আমরা লবণের দ্রবণ যোগ করব। সেই লবণের স্বাদ হতে 15% লবণের দ্রবণ দিয়ে কৌটা ভর্তি করব, কিন্তু কৌটার কিছু অংশ ফাঁকা রাখব। এরপর ওই কৌটাটাকে আমরা কি করব, সিলিং করার পর আমরা এর মধ্যে এটাকে উত্তপ্ত করব। সেটা হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আমরা 120 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করার পর ঠান্ডা করে ওর গায়ে লেবেল লাগিয়ে সংরক্ষণ করতে পারি। অনুরূপভাবে আমরা মাছের সাথে একই সিস্টেমে আমরা মাংস কৌটাজাতকরণ করতে পারি, একই সিস্টেম মাংস কৌটাজাতকরণ করতে পারি। তো মাংস কৌটাজাতকরণের সময় আমাদের মনে রাখতে হবে মাংসের যে টুকরাগুলো করব সেই টুকরাগুলো কিন্তু ফ্রেশ মাংস অংশটা নেব। হাড্ডি বাত, কলিজা বাত, মগজ বাত, চর্বি বাত এই জিনিসগুলো থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে মাংস। তাহলে এই মাংসকে একই মাছের মতো করে টুকরা করে পরিষ্কার করার পর এগুলোকে ব্লাঞ্চিং করব। ব্লাঞ্চিং করার পর কৌটার মধ্যে রাখবো। কৌটার মধ্যে লবণ বা চিনির দ্রবণ, এখানে লবণ আসলে দিতে হবে, চিনি আসলে আমরা কোনো দেশে চিনি দিয়ে মাংস খায়, তো আমরা যদি কোরমা খাই তাহলে সেই ক্ষেত্রে চিনি দিয়ে রাখতে পারি। এখানে লবণের দ্রবণ যোগ করে এটাকে একটু এক্সস্টিং করে ঢাকনা লাগিয়ে দেব বা ছিলিং করব। এরপর উত্তপ্ত করতে হবে, ঠান্ডা করতে হবে, করে এটা লেবেলিং করে সংরক্ষণ করতে পারি। তাহলে এইভাবে আমরা বিভিন্ন প্রকার মাছ মাংস সংরক্ষণ করতে পারি। এছাড়া আমরা যদি আম কৌটাজাতকরণ করে থাকি তাহলে প্রথম কাজটা হবে ফলমূলের ক্ষেত্রে আম। প্রথমে আমাদের কি হবে, আম সংগ্রহ করতে হবে। তো কোন ধরনের আম আমরা সংগ্রহ করব? আমাদের এদিকে আম পাওয়া যায় ফজলি আম, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, গাছ ভাঙ্গা, বিভিন্ন ডিজাইনের আম পাওয়া যায়। প্রথমত আম সংগ্রহ করব। আমটা কেমন আম নিয়ে, কাঁচা আম নেওয়া যাবে না, একদম পাকা আম নিলে জুস হয়ে যাবে তাপ দিলে। সেই ক্ষেত্রে পরিপক্ক আম আর কয়েকদিনের মধ্যে পাকবে রেখে দিলে সেই ধরনের আম আমরা সংগ্রহ করব। রোগমুক্ত আম সংগ্রহ করে আমটা ধুয়ে পরিষ্কার করার পর খোসা ছড়িয়ে ভিতরের আমের ছোট ছোট টুকরা করতে হবে, কেটে টুকরা করতে হবে। আমের আটিটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। এত কষ্ট করে রাখতে গিয়ে আটি যদি জায়গা খেয়ে ফেলে তাহলে কিন্তু এটা ভালো হবে না। এরপর আমরা ব্লাঞ্চিং করব, পাত্রে ভর্তি করব, চিনির দ্রবণ অথবা লবণের দ্রবণ যোগ করব। তবে এখানে লবণ দিলে ভালো হবে না, চিনির দ্রবণ যোগ করতে হবে। পরিশেষে এক্সস্টিং করব, সিলিং করার পর রিটোটিং 30 মিনিট ধরে আমরা করব, কারণ ফল জাতীয় জিনিস বেশিক্ষণ রিটোটিং করলে গলে যায়, জুস হয়ে যাবে। তারপর ঠান্ডা করে লেবেল লাগিয়ে গুদামজাতকরণ আমরা করতে পারি। এইভাবে একই সিস্টেমে আমরা কাঁঠালও রাখতে পারি।
কাঁঠালকে কিন্তু রাখতে গেলে কি করতে হবে, কাঁঠালের শুধু কোয়াটা নিতে হবে, বিচি বাদ এইগুলোকে আলাদা করতে হবে। লিচু নিতে গেলে আমরা লিচুর বিচি ছাল বাদ দিয়ে শুধু যেটা খাদ্য অংশ সেই অংশটা নিয়ে একই সিস্টেমে আমরা রাখতে পারি। তো এইভাবে আমরা খাদ্য সংরক্ষণ করলে মোটামুটি অসময়ে বা অফ সিজনেও কিন্তু আমরা এই খাদ্যগুলোকে খেতে পারি বা এই খাদ্যের স্বাদ উপভোগ করতে পারি। এখন বর্তমানে প্রাণের ম্যাঙ্গো জুস, সিজন ম্যাঙ্গো জুস এগুলো কিন্তু এক ধরনের খাদ্য সংরক্ষণ, কৌটার মধ্যে সংরক্ষণ সিস্টেম, কিন্তু এটা জুস আকারে সংরক্ষণ। কিন্তু তখন আমরা পুরো তার একদম আমের ডিজাইনে আমরা সংরক্ষণ করতে পারবো, আমের অরিজিনাল অংশটা। এখন দেখা যাচ্ছে যে জুস টাইপের জিনিসগুলোতে কুমড়ার রস আমের আর্টিফিশিয়াল ফ্লেভার দিয়ে তৈরি করতেছে, যে কারণে আমরা যদি নিজেরাই এগুলো খাদ্য কাচের বয়ামের মধ্যেও সংরক্ষণ করতে পারি, তাহলে আমরা মোটামুটি কয়েক মাস পরে অনায়াসে এগুলো খেতে পারি। এটা যেমন আমাদের জন্য লাভজনক খাদ্য চাহিদা পূরণ করতে পারে, দেশের জন্য এইভাবে আমরা লাভজনক করতে পারি। কৌটাগুলো বিদেশে রপ্তানি করার মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা কৌটাগুলোকে বাইরের দেশে সাপ্লাই দিতে পারি, কোয়ালিটি বজায় রাখতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তো এত কিছুর পরেও আমাদের খাদ্য কৌটার মধ্যে রাখো আর যেখানেই রাখো না কেন, তারপরেও খাদ্য কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন প্রশ্ন হলো, খাদ্য তাহলে কৌটার ভিতরে থাকলেও কিভাবে নষ্ট হয়, সেটা একটা বিষয়। তো কৌটার ভিতরে থাকলেও কিন্তু খাদ্য নষ্ট হতে পারে, যেটা হচ্ছে যে খাদ্যের মধ্যে ক্যান বা কৌটা যেটা আমরা ব্যবহার করব, সেই কৌটাটা ছিদ্রযুক্ত যদি হয়ে থাকে, তাহলে ঠিকমতো যদি আমরা এক্সস্টিং করতে না পারি, বায়ুমুক্ত করতে না পারি, তাহলে ভিতরে বায়ু থাকতে পারে, বায়ু দ্বারা জারিত হয়। আবার সেখানে হতে পারে স্টেরিলাইজিং, মানে যেটা রিটর্টিং। স্টেরিলাইজিং মানে জীবাণুমুক্তকরণ, মানে যে জায়গাটাতে আমরা অনেক সময় ধরে উত্তপ্ত করি সেখানে কিন্তু জীবাণুমুক্ত করি। এই স্টেরিলাইজিং পর্যায়টাতে যদি আমরা ঠিকমতো স্টেরিলাইজিং না করি, তাহলে ভিতরে কিছু না কিছু ব্যাকটেরিয়া ছত্রাক রয়ে যাবে। এরা বংশবৃদ্ধি করতে করতে একসময় খাদ্যের মধ্যে গ্যাস জাতীয় পদার্থ সৃষ্টি করে খাদ্য দুর্গন্ধযুক্ত এবং নষ্ট করে ফেলতে পারে। যে কারণে এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। বায়ু থাকা যাবে না, খাদ্যের মধ্যে জীবাণু থাকা যাবে না, ঠিকঠাক মতো কৌটার মধ্যে হিট করা হয়েছে কিনা, এক্সস্টিং হয়েছে কিনা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। খাদ্য সংরক্ষণের আরেকটি পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে রেডিয়েশন প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ বা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করা যেতে পারে। খাদ্য সংরক্ষণের এটি হচ্ছে একটি অত্যাধুনিক সংস্করণ যেটাকে বলা হচ্ছে। তো এই পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা চলছে, যদিও এটা পুরোপুরি এখনও সফলতার মুখ দেখেনি, তবু এই পদ্ধতি নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। তো খাদ্য সংরক্ষণ আসলে করে এটা কীভাবে? আমরা জানি যে তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আছে, আলফা বিটা গামা রশ্মি তৈরি হয়। এই তেজস্ক্রিয় রশ্মি যদি আমরা কোনো যন্ত্র দিয়ে তৈরি করতে পারি, এই রশ্মিগুলো কোনো কিছুর ভিতর দিয়ে আলফা বা বিটা বা গামা রশ্মি যাওয়ার সময় এখানে যদি কোনো একটা অণু থাকে, অণুটাকে আয়নিত করে। তাহলে অক্সিজেনের বাতাসের ভিতর দিয়ে এটা যাওয়ার সময় বাতাসের যে অণুগুলো আছে, যেমন অক্সিজেন নাইট্রোজেন, এই অক্সিজেন নাইট্রোজেনগুলোকে আয়নিত করতে পারে। এরকম আয়নিত করার ক্ষমতা রয়েছে, বিভিন্ন ডিজাইনের আয়ন তৈরি করতে পারে। এই আয়নগুলো এর আশপাশে কোনো কিছুকে পাইলে তার সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অণুকেও আয়নিত করতে পারে। তাহলে আলফা বিটা গামা রশ্মি এগুলো অত্যন্ত ক্ষমতা সম্পন্ন। এই রশ্মিগুলো যাওয়ার সময় প্রচুর শক্তি শোষণ করে অণুগুলো। এই শক্তি শোষণের ফলে এদের বন্ধন ভেঙে গিয়ে আয়নিত হয়ে যায়। তো এই যে আয়নিত হয়ে গেল, ফলে কি হচ্ছে, এই নীতিটাকে অবলম্বন করেই কিন্তু খাদ্যের মধ্যে রেডিয়েশন প্রয়োগের নীতিটি এসেছে। খাদ্যের মধ্য দিয়ে যদি আমরা এই রশ্মিগুলো পাঠিয়ে দেই, তাহলে খাদ্যের মধ্যে যে জীবাণুগুলো থাকে, ব্যাকটেরিয়া বা ছত্রাক, এদের অণুগুলোকেও আয়নিত করে দেয়। তাহলে এই রশ্মিগুলো কি করে? অণুজীবকে আয়নিত করে। অণুজীব, তাহলে এরা অণুজীবকেও আয়নিত করে দিতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়া ছত্রাকের ভিতরে যে ডিএনএ আরএনএ আছে সেগুলোকে ভেঙে ভেঙে নষ্ট করে দিতে পারে। তাহলে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে কিন্তু জীবাণুমুক্ত করা সম্ভব। তবে
একটা সমস্যা হচ্ছে যে এর ফলে খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোর কোষগুলোরও ডিএনএ আরএনএ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে ওই খাদ্য যদি আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি পরবর্তীতে এর প্রতিক্রিয়া কী হতে পারে সেটা নিয়ে আসলে গবেষণা চলছে। তো যাই হোক, খাদ্যের মধ্যে যদি কোনো মাছ মাংসের মধ্যে আমরা গামা রশ্মি প্রয়োগ করতে পারি, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি যদি একটু প্রয়োগ করে সেই খাদ্যটাকে আমরা রেখে দিতে পারি তাহলে এটা জীবাণুমুক্ত হয়ে থাকলেও বেশ কিছুদিন রাখা যাবে। এরপর কোনো খাদ্য যদি প্যাকেটে রেখে দেই, ধরে নিলাম মাছ মাংসকে আমরা একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেললাম, তার উপর দিয়ে আলফা বিটা গামা রশ্মি কোনো একটা রশ্মি আমরা প্রয়োগ করলাম, ফলে ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে বা ছত্রাক আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে খাদ্য আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, শুধু বায়ুমুক্ত করতে হবে খাদ্যটাকে। তো এইভাবে খাদ্য সংরক্ষণ করার একটা সিস্টেম নিয়ে সারা বিশ্বে চলছে গবেষণা। এটা সাকসেসফুল হলে হয়তো খুব অল্প খরচে এই খাদ্যকে দীর্ঘ সময়ের জন্য আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। তাহলে ফলমূল বা সবজিতে রেডিয়েশন ব্যবহার করে এটাও সংরক্ষণ করা যেতে পারে। বাংলাদেশেও কিন্তু সাভারে এই ধরনের পরীক্ষা চলছে। রেডিয়েশন ব্যবহার করে মাছ বা মাংস জাতীয় সামগ্রীও সংরক্ষণ করা যেতে পারে। নিত্য ব্যবহার্য প্যাকেটজাত পণ্য যেমন হচ্ছে চিপস বা প্যাকেটের মধ্যে ডাল, মুড়ি, এগুলোও কিন্তু আমরা সংরক্ষণ করে রেডিয়েশন প্রয়োগ করতে পারি। কেইস হার্ডেনিং বলে একটা শব্দ হচ্ছে। কেইস হার্ডেনিংয়ের মাধ্যমেও খাদ্য সংরক্ষণ হয়। কেইস হার্ডেনিং এটা আসলে কি জিনিস? কেইস হার্ডেনিং এটা আসলে কি জিনিস পদ্ধতি? যেসব খাবার দ্রবীভূত চিনি ও অন্যান্য কঠিন পদার্থ উচ্চ ঘনমাত্রায় বহন করে, তাহলে যে খাবারগুলো মধ্যে চিনি বেশি থাকে বা অন্যান্য কঠিন জাতীয় পদার্থ বেশি পরিমাণে থাকে, সেই সকল খাদ্যকে যদি আমরা শুকিয়ে ফেলি বা শুষ্ককরণ করি তাহলে কেইস হার্ডেনিং প্রদর্শন করে। উত্তপ্ত বায়ু খাদ্যের বিভিন্ন স্তর থেকে পানি অপসারণ করতে পারে, অর্থাৎ গরম বাতাস যদি আমরা ওই খাবারের মধ্যে দিয়ে চালনা করি তাহলে সেটা থেকে পানি কিন্তু খাদ্য থেকে অপসারিত হয়। যেমন আঙ্গুরের মধ্য দিয়ে যদি উত্তপ্ত বাতাস চালনা করি তাহলে আঙ্গুর থেকে পানি শুকিয়ে গিয়ে কিশমিশ হয়ে যায়। কিশমিশ হলে কিশমিশের মধ্যে চিনির পরিমাণ অনেক বেশি থাকে, তাহলে পানি অপসারণ করে। খাদ্যের মধ্যকার বিভিন্ন ছিদ্র নালীপথে পানি কেন্দ্রের দিক থেকে বাইরে আসলে গরম বায়ু বা শুষ্ক বায়ুর সান্নিধ্যে আসলে সেই পানিটা বের হয়ে চলে যায়। বিভিন্ন ধরনের চিনি, লবণ ও অন্যান্য দ্রবীভূত পদার্থ বহন করে নিয়ে আসে যা খাদ্যের গায়ে জমা হয়। তাহলে খাদ্যের গায়ে অর্থাৎ ওই যে পানিটা অপসারিত হলো, সেই অপসারিত পানিটা হওয়ার ফলে খাদ্যের ভিতরে পানি বা মানে চিনি বা অন্যান্য কঠিন পদার্থগুলো ভিতরে বেশি পরিমাণে জমা হচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে পানি উত্তপ্ত বায়ু দ্বারা অপসারিত হচ্ছে। তাহলে বাতাস দ্বারা পানিটা চলে যাচ্ছে, আর ওর যে বাইরের যে আবরণটা থাকে যেটাকে বলা হচ্ছে খোসা, সেই খোসা থেকে কি হচ্ছে পানিটা আস্তে আস্তে গরম বায়ুর সংস্পর্শে বের হয়ে যাচ্ছে, গিয়ে ভিতরে পানির অংশটা অন্য যে কি বলা হচ্ছে ধারণ করে রাখছিল কি বলা হচ্ছে চিনি বা অন্য কঠিন পদার্থ, সেগুলোকে ঘন করে ফেলতেছে। এরপর খাদ্যের যে আবরণটা রয়েছে, আবরণের ভিতরের অংশে চিনির ঘনত্ব বেড়ে যাচ্ছে বা কঠিন পদার্থের ঘনত্ব বেড়ে যাচ্ছে। একসময় কিছু পানি বের হয়ে যাবে উত্তপ্ত বায়ুর সংস্পর্শে, বের হয়ে যাওয়ার পর ওর আবরণের কাছাকাছি চিনি বা কঠিন পদার্থের ঘনত্ব বেড়ে যাওয়ায় একটা আস্তরণ তৈরি হচ্ছে। এই আস্তরণটার কারণে পরবর্তীতে আর কিন্তু ভিতরের অংশের পানিটা বের হতে পারে না, অর্থাৎ বাইরের অংশে পানি ঢুকতে পারে না, ভিতরের অংশে পানিটাও বের হতে পারে না। এইটাই একটা কেইস হার্ডেনিং সিস্টেম। খাদ্য শুকিয়ে তার একটা খাঁচা তৈরি করতে, হার্ড মানে শক্ত খাঁচা তৈরি করে ফেললাম। এই খাঁচা তৈরির মাধ্যমে খাদ্যটা বাইরের তাপমাত্রার সংস্পর্শ আর ভিতর থেকে পানি বের হয় না বা ভিতরেও পানি ঢুকতে পারে না। এই যে কেস তৈরি করলাম, খাঁচা তৈরি করে ফেললাম, তাকে আবদ্ধ করে ফেললাম খাদ্যের মূল উপাদানগুলোকে, এইটাই হচ্ছে কেইস হার্ডেনিং। এর মাধ্যমে কিন্তু শুকানো খাদ্যটা অনেক দিন রাখা যেতে পারে। যেমন ধরে নিলাম এটা একটা আঙ্গুর ফল, আঙ্গুরটা যদি আমরা শুষ্ক বায়ুর মধ্য দিয়ে, শুষ্ক বায়ু এর ভিতর দিয়ে আমরা যদি চালনা করি
বা এর মধ্য দিয়ে যদি শুষ্ক বায়ু আমরা চালনা করি, তাহলে এখান থেকে পানিগুলো বের হয়ে যাবে। ভিতরের এই অংশগুলো এইদিকে জমা হবে, চিনি জাতীয় পদার্থগুলো। পানি যখন বের হয়ে যাবে, হ্যাঁ, পানি বের হয়ে যাওয়ার সময় ভিতরের চিনি জাতীয় পদার্থগুলোকে পরিবাহিত করে সে কিন্তু এই দেয়ালের কাছে নিয়ে আসে। তাহলে দেয়ালটার কাছে চিনির ঘনত্ব বেড়ে গেল, আস্তে আস্তে খাদ্যটা শুকিয়ে গেল, এই জায়গাটা একটা শক্ত আবরণ তৈরি হলো। এই শক্ত আবরণ চিনি বা কঠিন পদার্থের আবরণ তৈরি হলো। এই আবরণ তৈরি হওয়ার কারণে এটা অভেদ্য একটা পর্দার সৃষ্টি করলো। ভিতরে তরল কিছু থাকলেও সেই তরলটা আর বেরো হতে পারে না, বাইরে থেকে কোনো তরল বা পানি ঢুকতেও পারে না। ফলে এই আবরণটাই কিন্তু খাদ্যকে রক্ষা করতেছে। এটাই হচ্ছে কেস হার্ডেনিং, অর্থাৎ শক্ত খাঁচা তৈরি হয়ে গেল এর ভিতরে। এই শক্ত খাঁচা তৈরির মাধ্যমে খাদ্যটাকে রক্ষা। এইভাবে কিন্তু আঙ্গুর ফলটার কথা তোমরা চিন্তা করে দেখো যে আঙ্গুর ফলটা কিন্তু কি হচ্ছে, এটাকে যখন শুষ্ক বায়ু বা শুকানো হয়, ক্রমান্বয়ে পানিটা বের হয়ে গিয়ে এরকম শক্ত আবরণ তৈরি হয়, এটা কিশমিশে পরিণত হয়। কিশমিশ কিন্তু অনেক দিন থাকে, আঙ্গুর রেখে দিলে 2-4 দিনে কিন্তু পচে যায়, কিন্তু কিশমিশ অনেক দিন টিকে থাকতে পারে। তাহলে এই পদ্ধতিটিকে বলা হচ্ছে কেস হার্ডেনিং পদ্ধতি।